নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। গুয়াহাটির বিমানবন্দর চত্বরে গড়ে উঠছে স্টেডিয়াম ও ইউনিভার্সাল স্টুডিও ধাঁচের প্রকল্প। বই বর্ষ ও অরুণোদয় ৩.০ এর সূচনার সঙ্গে রাজ্য জুড়ে শুরু হচ্ছে নতুন জনকল্যাণ প্রকল্প। সাউথ পয়েন্ট স্কুলকে ঘিরে মালিকানা বিতর্ক ফের তুঙ্গে, উদ্বিগ্ন অভিভাবক মহল। কাটিগড়ার কিন্নখালে বাংলাদেশি দুষ্কৃতীর হামলায় আহত 2 বিএসএফ জওয়ান, একের অস্ত্র ভাঙচুর। ধনহরিতে জমি দখল ঘিরে মহিলাদের মারধর, জেসিবি দিয়ে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে প্রায় 400 থেকে 500 বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই জমি অধিগ্রহণের প্রধান উদ্দেশ্য হল বেসরকারি ডেভেলপারদের দ্বারা ক্রয় রোধ করা ও সরকার নিয়ন্ত্রিত জনপরিকাঠামো গড়ে তোলা। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই এলাকায় একটি বৃহৎ স্টেডিয়াম নির্মাণ করা হবে, যা কনসার্ট ইকোনমিকে উৎসাহিত করবে। এছাড়াও ইউনিভার্সাল স্টুডিও এর অনুকরণে একটি আধুনিক বিনোদন ও পর্যটন প্রকল্প গড়ে তোলা হবে, যার ফলে রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, জমিটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না, বরং এটি হবে বৃহৎ জনসমাগমের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গঠনের ক্ষেত্র। তিনি আরও জানান, এই প্রকল্পে কোনো স্থানীয় বাসিন্দাকে উচ্ছেদ করা হবে না। তবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান এই জমিতে মালিকানা দাবি করে, তাদের কিছু জমি সরকারকে ছাড়তে হবে। অসম সরকার ঘোষণা করেছে একাধিক জনকল্যাণমূলক পদক্ষেপ, যা আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে কার্যকর হবে। এই উদ্যোগগুলি রাজ্যের ফ্ল্যাগশিপ প্রকল্পের অংশ হিসেবে চালু হচ্ছে। আগস্ট মাস থেকে প্রতিটি উপভোক্তা পরিবারকে প্রদান করা হবে গোপীনাথ বরদলৈ, শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেব ও আদি শঙ্করাচার্যের উপর ভিত্তি করে প্রকাশিত বই। এই উদ্যোগের নাম বই বর্ষ বা ইয়ার অফ বুকস, যার মাধ্যমে সমাজে জ্ঞান ও মূল্যবোধ প্রচারের লক্ষ্যে কাজ করা হবে। এছাড়াও আগামী 17 সেপ্টেম্বর অরুণোদয় 3 প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার দিন থেকে উপভোক্তা পরিবারগুলি পাবেন প্রতি মাসে 250 টাকার এলপিজি ভর্তুকি। এই ভর্তুকির লক্ষ্য হল গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাধারণ পরিবারের আর্থিক বোঝা কমানো। জুলাই মাহৰ পৰা আমি অৰুণোদয় দ্বিতীয় আঁচনিটো আমি সামৰণি মাৰিম। এতিয়া গোটেই এই মাহটো, আগষ্ট মাহটো, আমাৰ নৱনিৰ্বাচিত পঞ্চায়তৰ প্ৰতিনিধিসকল বা জিলা উপায়ুক্তৰ প্ৰতিনিধি প্ৰত্যেকজন অৰুণোদয় হিতাধিকাৰী ঘৰলৈকে যাব। মোৰ পৰা এখন পত্ৰ লৈ যে আপুনি অৰুণোদয়ৰ বাবে নিৰ্বাচিত হৈছে। আৰু অকল খালী পত্ৰখন দিবৰ কাৰণে অলপ বেয়া লাগে কাৰণে লগত এখন আমি সৰু কিতাপো পঠাইছো। যিখনৰ লগত এজন এখন সৰু আমি কিতাপো দি পঠাইছো, যিহেতু এইবাৰ আমি কিতাপৰ বৰ্ষ পালন কৰি আছো। তাৰমানে 40 লাখ পৰিয়ালক এখন পঢ়িবৰ কাৰণে কিতাপো গৈ পাব। এই অৰুণোদয় তৃতীয় আঁচনিটো, এই গোটেই প্ৰক্ৰিয়াটো সমাপন কৰোঁতে আমাক এমাহ লাগিব। ঘৰত গৈ গৈ আমি গোটেইখিনি দিওঁতে আগষ্ট মাহৰ অৰুণোদয় কোনেও নাপাব। আমি সেপ্টেম্বৰ মাহৰ 17 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ জন্মদিনৰ দিনা, উপজা দিনৰ দিনা আমি অৰুণোদয় তৃতীয় আঁচনিটো আনুষ্ঠানিকভাৱে আৰম্ভ কৰিম। আৰু অসমৰ ইতিহাসত 40 লাখ পৰিয়ালক সামৰি কেতিয়াও আগতে এনেকুৱা কোনো আঁচনি গ্ৰহণ কৰা হোৱা নাছিল। আৰু এইবাৰ আঁচনিটো লৈ আমি প্ৰত্যেক ঘৰ মানুহৰ দুৱাৰ মুখত গৈ আমি উপস্থিত হ'ম যে আপুনি অৰুণোদয় পাইছে।
গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খুলতেই ফের চরম বিতর্কে জড়ালো শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুল। বিদ্যালয়ের জমি ও পরিচালন নিয়ে দুই পক্ষের মধ্যে চলা দীর্ঘকালীন পারিবারিক বিবাদ আবারও মুখ চাড়িয়ে উঠেছে। শুক্রবার স্কুল খুলতেই পুরনো পরিচালন কমিটির ডিরেক্টর কৃষ্ণা দে নতুন পরিচালন কমিটির বাধায় ভেতরে প্রবেশে সমস্যায় পড়েন, যার ফলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তবে এ নিয়ে ছাত্রছাত্রীদের পাঠ গ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি। অন্যদিকে বৃহস্পতিবার এক জরুরি অভিভাবক সভায় উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকেরা। তাদের আশঙ্কা, জমি পুনর্দখল ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জেরে স্কুলের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়তে পারে। সাউথ পয়েন্টের পাশাপাশি এর অধীনস্থ হেমাঙ্গিনী দে মেমোরিয়াল জুনিয়র সায়েন্স কলেজ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। সাবেক ছাত্র, সমাজকর্মী ও অভিভাবকদের একাংশ ঘোষণা করেছেন যে তারা আইনি ও গণতান্ত্রিক পথে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। আর ওয়েলকাম জানানোটা কি মানে আমরা জানি না, আমরা তো সব বছরই স্কুল সামার ভ্যাকেশন শেষ হয়, উইন্টার ভ্যাকেশন শেষ হয়, স্কুল নর্মাল ওয়েতে রিওপেন হয়, তো ওইভাবেই আমরা জানি। আজকে একটু অস্বাভাবিক কিছু অস্বাভাবিক লাগছে যে প্যান্ডেল বানানো আছে, আর এত সিকিউরিটি ফোর্স, এগুলো আমরা কোনোদিন এগুলো অ্যারেঞ্জমেন্ট কি আপনাদের? না, এটা আপনি বলছেন এখানে আপনি ইউ আর দ্য লিগ্যাল ডিরেক্টর অফ দ্য ইনস্টিটিউশন, তাহলে এখানে যারা নাকি সিকিউরিটি আছে তারা কার কথাতে আসছে, কার আদেশে আসছে? সেটা নিউ ম্যানেজমেন্টের তাহলে এখানে আপনাদের কি ভূমিকা আছে আজকে? মানে এদেরকে এই যে অ্যারেঞ্জমেন্ট, এর কোনো আপনাদের হাত নেই? না, নিশ্চয়ই ওরা করেছে। আমরা শুধু গভর্নমেন্টের যেটা ইন্সপেক্টর অফ স্কুলসের কাছ থেকে আমাদের কাছে নোটিফিকেশন এসছে যে অ্যাজ ইউজুয়াল টাইমে 9 জুনে যে টাইমটা চেঞ্জ করে দিয়েছিল ইন্সপেক্টর অফ স্কুল, 10 জুনে সেই টাইমিংটা শিফট করে এখন নর্মাল ওয়েতে আজকে থেকে ক্লাসে শুরু, ইউজুয়াল টাইমিং ফলো করে। যদি আপনাদের আইএস বা ডিস্ট্রিক্ট এডুকেশন অথরিটি আপনাদের সঙ্গে আছে, তাহলে এই সময় আপনি বাইরে কেন? ইউ শুড বি ইনসাইড অফ দ্য স্কুল, অ্যাজ ইউ আর দ্য ডিরেক্টর, ইউ দ্য অথরিটি অফ দ্য স্কুল। তাহলে আপনি কেন এখানে বাইরে কেন আছেন? কারণ আমাদেরকে এন্ট্রি দিচ্ছে না। কারা এন্ট্রি দিচ্ছে না? যারা ওরা এন্ট্রি দিচ্ছে না, ওদের কি আছে, মানে কি ওদের যে বৈধতা আছে, এই ব্যাপারে বৈধতা আছে কি না? আমরা তো এটাকে বৈধতা নেই। তাহলে যদি বৈধতা থাকে না, তাহলে আপনারা কেন মেনে নিচ্ছেন এটা? না, আমরা মানছি না। তাহলে না মানলে আপনারা কি করছেন? আমরা তো জোর দেখাতে পারবো। আমরা তো 8:30টায় টাইম। তাহলে আপনি কিসের অপেক্ষায় আছেন? কোন দিন এন্ট্রি নেবেন আপনার? না, আমরা 8:30টার অপেক্ষায় আছি। 8:30টায় আমরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের উত্তেজনা। অসমের কাছাড় জেলার কাটিগড়া থানায় কিন্নখাল এলাকায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা 2 বিএসএফ জওয়ান ও 2 ভারতীয় নাগরিকের উপর হামলা চালায়। গুরুতর আহত হন জওয়ান সাইদুল রহমান 35। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল 4:30, যার বাংলাদেশি নাগরিক সীমান্তের লোহার পাত চুরি করতে এলে বিএসএফ বাধা দেয়। পাল্টা হামলা চালায় প্রায় 12 জনের একটি সশস্ত্র দল। হামলাকারীরা এক বিএসএফ জওয়ানের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তা ভেঙে ফেলে। পাশাপাশি আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা পবিত্র মোহন দাস ও নীতিশ রঞ্জন দেব। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের সামনে। প্রথম তাকিয়া তার কাটিয়া যে 6টা না কটা এঙ্গল কুলিয়া তারা নিচে বাংলাদেশি মানুষ 2 জন। এরপরে গিয়া বিএসএফ ফৌজিরা কইছে যে রাখিয়া যাও, তখন তারা রাখছে না, ও গিয়া তারা তার মন্দির কিনারো ঢুকছে। আর আমরা 2 জন মানুষ পিছনে আসলাম, তারা রাইফল দিয়ে করিয়া তারা মারছে অস্ত্র দিয়া। আপনি জখম হয়েছেন? হ্যাঁ, আমরা পিছনে খোলা লাগতো না। তো বিএসএফ এর কেউ জখম হয়েছে? বিএসএফ এর জখম হয়েছে। তারা কিতা হয়েছে? তারা দুজনের হাত ফাটিছে, একজনের হাত ফাটিছে, আর একজনের বাইরেছে, হাতটা ফাটিছে না, আর একজনের বন্দুকের রাইফলের তখন ফাটিছে, মানে রাইফল একটা ভাঙছে। আপনার নাম কি? কিতা দিয়ে আক্রমণ হচ্ছে? তারা কিতা দিয়ে আক্রমণ? জাটা
বাসর লগে একটা জাটা গাতা থাকে ওটা মানে 8-10 জন মানুষ তারা আইছে আর দুইটায় লইয়া গেছেন গ্যাঙ্গর আর বাকি গুণ বেসের যখন গেট খুলে লামছে তখন তারা দৌড়িয়া 8-10 জন মানুষ আইয়া বেসের বাইরে আর তখন আমরাও 2 জন আফগাইছিলাম আফগানির সাথে সাথে আমারও মারছে না একটা বাড়ি দাদারাও মারছে আর দুটা বিএসএফ দুম বাইরে দিছে। কাছাড় জেলার ধনহুরি দ্বিতীয় খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক পরিবারকে উচ্ছেদ করতে জেসিবি মেশিন এনে ঘরবাড়ি ভাঙচুর ও গাছপালা ধ্বংসের পাশাপাশি মহিলা সদস্যদের উপর শারীরিক হামলা চালানো হয়েছে। অভিযোগকারী ইমরান হোসেন বড়ভূঁইয়া জানান, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি, যার উপর জোরপূর্বক দখল নিতে আসেন অভিযুক্ত ফারুক হোসেন ও তাঁর সহযোগীরা। ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে ভিডিও করতে গেলে মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিবারটি সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমরান হোসেন বড়ভূঁইয়া, আমার বাবার নাম আবুল হোসেন বড়ভূঁইয়া। আমরা ধনহুরি দ্বিতীয় খণ্ড থাকি। আর আজকের যে ঘটনা হয়েছে এটা জমিন রিলেটেড ইস্যু হয়েছে। তো আমরা যে জায়গাটা আছি এটা আমরা দাদার সম্পত্তি। আমার বাবা এখানে 2008 থেকে আমরা এখানে আছি আর। তো দাদার নাম শওকত আলী বড়ভূঁইয়া। তো আজকে যেটা হয়েছে, আমার বাবার চাচার ভাই ফারুক হোসেন বড়ভূঁইয়া আর তার ছোট ভাই বখতার হোসেন বড়ভূঁইয়া আর আখতার হোসেন বড়ভূঁইয়া, তার বাবার নাম সমজিদ আলী বড়ভূঁইয়া। তো তারা আজকে আইসন হঠাৎ করে আইয়া জেসিবি লাগাইয়া আমরা এখানে মানে সীমানার খুঁটি যেটা আছে খুঁটি মারা আসলো, প্রায় 4-5 বছর তাই খুঁটি মারাই কেন তাই নিয়ে নিজের হাতে মারা আসলো, ওটাই মানে বাঙ্গাত লাগে। তো আমার বোন যেটা আছে, আমরা তো নিরীহ মানুষ হিসাবে তাই কেটা হচ্ছে আগলো জাস্ট ভিডিওটা করার লাগলো। তো তাইটা খাদাইয়া লইয়া আইসন ফারুক হোসেন বড়ভূঁইয়া, আমার বড় ভাইয়া মাইছো নিশ্চয়ই বখতার হোসেন বড়ভূঁইয়া আইসন আই এখানে আমার বোনটা মারছেন। তারপরে আমার মারে ভাইয়া এখানে মারেও মারছেন, মা গেছিলাম আমার বোনটা বাঁচানি, তানেও দরিয়া মারছেন। তারপরে খানি দিয়ে এদিকে রক্ত করিয়া তার মুখের দিকে পুরা ফুলে গেছেন, এটার ভিডিও এভিডেন্স আছে। আর তারপরে জেসিবি লাগাইয়া তারা এখানে তারা মানে আমরা জমিনটা মানে দখল করতাম, ওটা জুড়ে জেসিবি দিয়ে সীমানার খুঁটি ভাঙ্গিয়া তারা এদিকে আমার ঘরের এই যে ওয়াল যেটা আছে ওয়ালের একদম কিনার পর্যন্ত মানে জেসিবি দিয়ে এদিক থেকে যত আমরা গাছপালা আছে যা কিছু আসলো ইয়েরও এখানে ঘর একটাও বানাইল, এটা সব ভাঙ্গিয়া গেছে, বাঁশ বেদি ঘর মানে বানাইল আসলো। তো এটা সব ভাঙ্গিয়া নিয়েছি, মানে জমিনটা আত্মসাৎ হতো। আমরা এখন প্রশাসনের কাছে বিচার চাই। আমরা ওসি স্যার আইসন আবার করে আমরা স্টেটমেন্ট দিছি, তারপরে আমরা এখন এফআইআর করা যে শোনাইতো না। আর আমরা মাননীয় এসপি সাহেব, মাননীয় ডিসি সাহেব এবং আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা নিরীহ মানুষ আমরা মানে প্রশাসনিকভাবে আমরা মানে বিজেপিতে যোগদান শতাধিকের। ইটখলায় জমকালো অনুষ্ঠান সেনা, শিক্ষক সহ মণিপুরী নেতারা। কাছাড় জেলা বিজেপির ইটখলা কার্যালয়ে শুক্রবার এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শতাধিক ব্যক্তি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। যোগদানকারীদের মধ্যে রয়েছেন মণিপুরী সম্প্রদায়ের সহসভাপতি, 3 জন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, 2 জন স্কুল কর্মী সহ বহু সাধারণ মানুষ। জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে নতুন সদস্যদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান নেতারা। বিজেপি কর্মী অরবিন্দ দাস ও রাহুল ভট্টাচার্যের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই নবাগত সদস্যরা বিজেপির সংগঠনকে আরও মজবুত করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত দাস, প্রতাপ সিনহা, উজ্জ্বল ভট্টাচার্য, সজ্জল কান্তি দাস, অজিত ভট্টাচার্য ও বাণীভূষণ সিনহা প্রমুখ। জেলা বিজেপি নেতৃত্ব এই যোগদানকে জনস্বাস্থ্য ও সংগঠনের বিস্তৃতির দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন। যেই ব্লক গঠনে ওনারা চেষ্টা করেছিলেন, ওনাদের নিজের যে 2 জন ছিল আপনার মেম্বার ছিল আঞ্চলিক মেম্বার, ওনাদেরকে বিশ্বাস করতে পারেননি। প্রথমে ওনাদেরকে কালি দেওয়া হয়েছিল, ওনারা কালি লাগিয়ে ভোট দিয়েছেন, আমরা বাতিল করা হয়েছে। সেকেন্ড টাইম আবার ওনারা কলম দিয়ে লিখে দাগ দিয়ে ওনারা ভোট দিয়েছেন। ওনারা কংগ্রেস ওনাদের কর্মকর্তার বিশ্বাস নেই, এটা প্রমাণ হলো বাঁশকান্দি ব্লকে। ভোট নিয়ম অনুযায়ী যারা সেক্রেসি যেটা আছে, যেটা কোনোদিন প্রকাশ হতে নেই। ভোট আমরা ভিতরে দিই, অন্ধকার করে দিই। ভোট যদি প্রকাশ হয়ে যায়, যেটা সেক্রেসি জিনিসটা নষ্ট হয়ে যায়, এটা একটা বিরাট অপরাধ করেছেন। সেই অপরাধের জন্য 2 জন মেম্বারের ভোট বাতিল হয়েছে। আমরা ব্লক গঠন করেছি, আগামীতে দেখবেন
কাছাড় জেলায় কংগ্রেসের অবস্থা ধরাশয়ী হবে। কাছাড় জেলায় 60টা সিট আগামী দিনে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে, আর তার লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী কিছুদিনের মধ্যে মিউনিসিপ্যালিটি ইলেকশন হবে। এই মিউনিসিপ্যালিটি ইলেকশনে 42টা সিট আমরা যাতে জিততে পারি তার জন্য আমরা পুরো। গরু চুরির অভিযোগে 4 যুবককে আটক করল জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হাইলাকান্দির লালা থানার অন্তর্গত মোহাম্মদপুর গ্রামে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গরু চুরির একাধিক ঘটনার জেরে গ্রামবাসীরা রাত জেগে পাহারার সিদ্ধান্ত নেয়। সেই মতো বৃহস্পতিবার রাত 2টা নাগাদ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা 4 যুবককে চ্যালেঞ্জ করলে অসংলগ্ন জবাব মেলে। জনতা তাদের আটক করে খবর দেয় লালা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 যুবককে হেফাজতে নেয়। তদন্ত শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত চুরির সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। এলাকাবাসীরা প্রশাসনের কাছে আরও কঠোর পদক্ষেপ ও নজরদারির দাবি জানিয়েছেন। আসাম রাজ্যিক পরিবহন নিগমের এএসটিসি হাজারো কর্মীর দীর্ঘ প্রতীক্ষিত পেনশনের দাবিতে অবশেষে বরাদ্দ হল 50 কোটি টাকা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিলচরের এএসটিসি এমপ্লয়িজ ইউনিয়ন। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান মজুমদার জানান, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত এই সংগঠন দীর্ঘদিন ধরে সরকারি স্তরে লবিং চালিয়ে এসেছে। এবার তারই ফল মিলেছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি জুবাইর লস্কর, সহসভাপতি বদরুল ইসলাম, সম্পাদক অমিত দাস প্রমুখ। কর্মচারীদের বকেয়া ও অন্যান্য দাবি নিয়েও শিগগিরই আলোচনা শুরু হবে বলে তারা জানান। আজকের এই প্রেস মিটটা ভারতীয় মজদুর সংগঠনের পক্ষ থেকে এএসটিসির আমরা কর্মীবৃন্দ, আমি সাধারণ সম্পাদক বুরহানুদ্দিন। বিগত দিনে আমরা এএসটিসির বিভিন্ন দাবি দাবা নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে অনেক অনুরোধ জানাচ্ছি। বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এসটিসির পেনশনকারীদের 50 কোটি টাকা বরাদ্দ করছেন, কিন্তু এর মধ্যে আমাদের অনেক বিভিন্ন দাবি দাবা, যেমন বেতন বৃদ্ধি, চাকরি নিয়মিতকরণ, আরও অনেক দাবি দাবা রয়েছে। আরও ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের কারণে অনেক দাবি দাবা আমাদের রয়েছে। তিনি আশ্বাস দিচ্ছেন যে অতি শীঘ্রই আমাদের যে দাবি দাবাগুলো আছে অতি শীঘ্রই পূরণ করে দেন। আর আমাদের বিএমএসের রাজ্যিক কমিটি, বর্তমানে আমাদের বিএমএসের কেন্দ্রীয় কমিটি দাবিগুলোকে সম্মান জানিয়ে সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানাই। আর আমাদের বিএমএসের রাজ্যিক কমিটি সক্রিয়ভাবে সরকারের সঙ্গে আলোচনায় জড়িত রয়েছেন। তাই আমরা খুব আশা করছি যে খুব অতি শীঘ্রই আমরা একটা ভালো খবর পাবো। উধারবন্দে মিহির সোমে আস্থাহীনতা, নতুন মুখ চায় জনগণ। শ্যামাপদ রায়ের নামে বাড়ছে জোরালো দাবি। 10 বছরেরও বেশি সময় ধরে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা বর্তমান বিধায়ক মিহির কান্তি সোমের কাজে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে বৃহত্তর রংপুর এলাকার 3টি ওয়ার্ডে বসবাসকারী জনগণের বক্তব্য, আর নয় মিহির সোম, এবার চাই নতুন মুখ। স্থানীয় সূত্রে জানা গেছে, জনগণের একাংশ বহুদিন ধরেই বিধায়কের কাজে ক্ষোভ প্রদর্শন করছিলেন। এবার তারা প্রকাশ্যে মুখ খোলেন। তাদের মতে মিহির সোমের কার্যকালে তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। লোকমুখে বর্তমানে 4 জন নতুন সম্ভাব্য প্রার্থীর নাম ঘুরছে: সুরেন্দ্র সিং, মিঠুন নাথ, মৃদুল মজুমদার এবং শ্যামাপদ রায়। এদের মধ্যে বিজেপির বরিষ্ঠ নেতা ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার শ্যামাপদ রায়ের জনপ্রিয়তা বিশেষভাবে লক্ষণীয়। অনেকের মতে, কমিশনার থাকাকালীন তিনি যেভাবে কাজ করেছেন তাতে তিনি বিধায়কের থেকেও বেশি ভূমিকা পালন করেছেন। সুরেন্দ্র সিংহের নামও অনেকে উল্লেখ করেছেন, যদিও তিনি 2বার বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেননি। জনসাধারণের এই মনোভাব এবার বিজেপির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠতে পারে আগামী নির্বাচনের আগে। 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিনকে সামনে রেখে শিবা মিউজিক অমর শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানালো ভিডিও অ্যালবামের মাধ্যমে।
এই অ্যালবামে বরাকের জনপ্রিয় প্রবীণ শিল্পী চ্যাংকং কাবুই এবং বরাকের জনপ্রিয় 15 জন শিল্পীকে নিয়ে এই অ্যালবামটি রেকর্ডিং করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে এবং প্রত্যেক শিল্পীরা পুষ্পাঞ্জলি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কিশোর কুমারকে। এরপর চ্যাংকং কাবুই কেক কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর এক এক করে 15 জন শিল্পীর গানের অ্যালবাম রেকর্ডিং করা হয়েছে স্টুডিওতে। যান্ত্রিক পদ্ধতির চাপে যখন গ্রামের কৃষিকাজের চেনা দৃশ্য দিন দিন হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কাছাড় জেলার দক্ষিণ বারিকনগর 2য় খণ্ডের প্রগতিশীল কৃষক ও সমাজসেবী হাফিজ হিফজুর রহমান বড়ভূঁইয়া। মাটির টানে, ঐতিহ্যের টানে তিনি আজও মহিষ দিয়ে হাল চাষ করেন। নিজের হাতে তুলছেন হালি চারা, রোপণ করছেন নিজের ধান খেতে। 4 বিঘা জমিতে মহিষ দিয়ে হাল চাষ সাধারণ কথা নয়। এরপরেও করে যাচ্ছেন ধান রোপণ। যান্ত্রিক নির্ভর মানুষের মনেও জাগিয়েছে উৎসাহ। তিনি আরও বলেন, সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিয়ে থাকলেও আজ দিন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন হিফজুর। সরকার 3 মাস পর পর কৃষি লোন দিয়ে থাকলে হিফজুর এই সুবিধা থেকেও বঞ্চিত। তবু ঐতিহ্য আর আত্মসম্মানের কথা মাথায় রেখে এই কৃষিকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। এই কৃষকের মতো আরও যারা আজও গ্রামের শেকড় ধরে রেখেছেন, তাদের পাশে কি দাঁড়াবে প্রশাসন? কিন্তু সরকার থেকে কোনো ফ্যাসিলিটি পাইছি না, এগ্রিকালচার কোনো কিছু পাইছি না, সারও না, ইয়াতে কোনো বীজের দানও পাইছি না। সব নিজের থেকে এটা নিজের ঘরের বীজ দিয়া করা। রঞ্জিত আছে, বিরিন আছে, খালিজিরা আছে, বিভিন্ন ধরনের ধান আছে, এগুলো আমি খেত করি। আর এটা মেইন ক্রেডিট হইলে আমার বাবাই আমারে আল চাষ করা শিখাইছেন, ধান লাগানি, আলি উঠানি, সব কিছু আমার বাবাই শিখাইছেন। শিলচর নবনির্বাচিত ইউনাইটেড ক্লাব কমিটিকে সম্বর্ধনা জানালো খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইউনাইটেড ক্লাবের নিজস্ব হলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন খোঁজ সংস্থার কোষাধ্যক্ষ নন্দদুলাল সাহা। খোঁজ সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম উপস্থিত থেকে ক্লাবের সভাপতি শ্যামল পাল, সাধারণ সম্পাদক সজল লস্কর সহ সাধারণ সম্পাদক রেজওয়ান খান, ক্রীড়া সম্পাদিকা তাহেরা লস্কর ও কোষাধ্যক্ষ কামাল লস্কর সহ অন্যান্য সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করেন। একই সঙ্গে সম্মাননার স্মারক স্বরূপ প্রত্যেককে একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকেও খোঁজ সংস্থার প্রতি সম্মান জানিয়ে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্মারক, মেমেন্টো ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আজীবন ক্রীড়াপ্রেমী জওহরলাল পালকে উপহার হিসেবে একটি ট্র্যাকস্যুট, একটি টি শার্ট ও একটি ব্যাগ প্রদান করা হয়। টেবিল টেনিস কোচ কাজল পালকেও সম্মাননা স্বরূপ একটি টি শার্ট প্রদান করা হয়। এছাড়াও 12 জন উদীয়মান টেবিল টেনিস খেলোয়াড়কে একটি করে টি শার্ট তুলে দেওয়া হয় এবং আগামীতে আরও 20-30 জন খেলোয়াড়কে টি শার্ট প্রদানের ঘোষণা দেন খোঁজ সংস্থার সভাপতি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মাসুম জানান, আমরা গ্রামাঞ্চলে খেলাধুলার প্রসারে নিরলস কাজ করছি। শিশুদের ক্রীড়ামুখী করে তুলতে ইউনাইটেড ক্লাবের পাশে আমরা সব রকম সহযোগিতা করব। করে থাকি, সেটা খেলা ভলিবলই হোক, টেবিল টেনিস হোক, ফুটবলই হোক বা যাই হোক। ফুটবল আমরা আন্ডার 19ও করেছি, এই বছরও করেছি। মেয়েদের ফুটবলও আমরা করেছি। হকি প্রতিযোগিতা আমরা চেষ্টা করেছি। টেবিল টেনিসও আমরা একবার এই করেছি, কম্পিটিশন আয়োজন করেছি এবং সাকসেসফুল সেটা করতে পেরেছি। আমরা আশা করব যে খেলাধুলার ক্ষেত্রে শুধু ক্লাবগুলো নয়, অভিভাবকরাও এগিয়ে আসবে। খেলাধুলায় একটা কোচিংকে, একটা খেলাধুলার সারান বা ইউটেন্সিল যেগুলো প্রয়োজন হয়, যেসব জিনিসের প্রয়োজন হয়, খেলাধুলার জন্য যে গ্যাজেটসের প্রয়োজন হয়, সেটা অনেক সময় অনেক দামি হয়। শুধু একটা ক্লাবের পক্ষে সেটা করা সম্ভব হয় না। যদি অভিভাবকরা এগিয়ে আসেন, অভিভাবকরা সাহায্য করেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহায্য করেন এবং বিভিন্ন সামাজিক সংস্থা যদি সেই সাহায্য করেন, তাহলে নিশ্চয়ই সেটা আরও উন্নত লাভ করে। ডিএসএ আছে, ডিএসএ করে যাচ্ছে, কিন্তু শুধু ডিএসএর মুখের দিকে থাকলে হবে না। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন স্থানে এইসব কোচিং বা প্র্যাকটিসের আয়োজন করতে হবে, যাতে এখান থেকে কিছু ছেলেমেয়ে বেরিয়ে আসে এবং তারা গিয়ে আরও উচ্চ স্তরে খেলতে পারে, খেলার প্র্যাকটিস করতে পারে এবং খেলাধুলাকে কেরিয়ার। বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। যেন আমরা সারা বছরই এরপরে আছে ফুটবল একাডেমিকে আমরা হাতিখালের ফুটবল একাডেমিকে সেম গেঞ্জি দেবো। একটার পর একটাই আর কি আমাদের
প্রোগ্রাম লেগে আছে। আর এই প্রোগ্রামের যারা আমাদের প্রত্যেক সদস্যরা কঠোরভাবে পরিশ্রম করেন, কিন্তু একজন গার্জিয়ান থাকতে লাগে, যে গার্জিয়ানের উদারতা হতে হবে, যার কোনো প্রশ্ন নেই, শুধু কাজই চান। উনি হলেন ডক্টর এম মাসুম সাহেব। আপনাদের সঙ্গে আছি। আর আমরা আজকে 35 বছর থেকে যিনি এই পরিশ্রম করে গেছেন, ওনার জন্য আমরা একটা গিফট নিয়ে এসেছি, একটা টেক্সট ওনাকে দেবো। এই টেক্সটটা লাগে প্রতিদিন উনি যাতে আমার খেলার মাঠে যেতে পারেন, আমাদের জোরদার হাতে ফিরিয়ে দেবো আমাদের প্রেসিডেন্ট। আর কিছু বলছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, এই বলে আমার বক্তব্য এখানে। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। এই রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গুয়াহাটির বিমানবন্দর চত্বরে গড়ে উঠছে স্টেডিয়াম ও ইউনিভার্সাল স্টুডিও ধাঁচের প্রকল্প। বই, বর্ষ ও অরুণোদয় 3.0 এর সূচনার সঙ্গে রাজ্য জুড়ে শুরু হচ্ছে নতুন জনকল্যাণ প্রকল্প। সাউথ পয়েন্ট স্কুলকে ঘিরে মালিকানা বিতর্ক ফের তুঙ্গে, উদ্বিগ্ন অভিভাবক মহল। কাটিগড়ার কিন্নখালে বাংলাদেশি দুষ্কৃতীর হামলায় আহত 2 বিএসএফ জওয়ান, 1-এর অস্ত্র ভাঙচুর। ধনহরিতে জমি দখল ঘিরে মহিলাদের মারধর, জেসিবি দিয়ে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।